আপনার তো প্রেজেন্টেশনও নীল, মানে জিজ্ঞেসও করলাম, আপনি তো বললেন না যে। আচ্ছা, যেটা ফয়সাল বলতে ভাই, চাইছিলাম। হ্যাঁ, প্রীতম ভাই বলেন। ফয়সাল ভাই। শুনতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা একটা কনসেপ্ট শিখবো। কি কনসেপ্ট? মানে যারা অ্যাডভান্স, মানে একটা কোম্পানিতে ডেভেলপাররা কিভাবে কাজ করে সেটা দেখাবো নাকি থাক? দেখান ভাই। আচ্ছা, তো সেটার জন্য যেটা করব, আচ্ছা এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এখানে ইমেজ আছে, তো এখানে আমি একটা ফোল্ডার নিয়ে আসলাম। কি নামে? স্ক্রিপ্ট নামে। কি নামে? স্ক্রিপ্ট নামে। আচ্ছা, তো এই স্ক্রিপ্টের মধ্যে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে জেএস ভ্যালিডেশন আর একটা হচ্ছে কি ইউটিলিটি। কোন দুইটা ফাইল আছে? একটা জেএস ভ্যালিডেশন আর একটা ইউটিলিটি। ইউটিলিটি। আচ্ছা, ইউটিলিটি। আর মানে জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবেই কাজ করি। কোনো জিনিসের জন্য যদি আমার জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়, সেই ফাইলগুলো নিয়ে আসি, নিয়ে এসে কানেক্ট করে আমরা কাজ করি। মানে আমরা জাভাস্ক্রিপ্টের কোনো মডিউল অথবা কোনো ফিচার তৈরি করি না। মানে জাভাস্ক্রিপ্ট সবই দিয়ে রাখবে, জাস্ট আপনি ইউজ করবেন। আপনি কি করবেন? ইউজ করবেন। আচ্ছা, তো এখন যেটা দেখানোর উদ্দেশ্য ছিল, এখন আপনাদের ফর্ম ভ্যালিডেশন আর ইউটিলিটির একটা পার্ট দেখাবো। তো শুরু করি। তো আমাদের ফর্মে যাই আমরা। এ হচ্ছে আমাদের ফর্ম ডিজাইন। আচ্ছা, তো কিছু কাটছাট করব, এত কিছু লাগবে না। জাস্ট এই অ্যাকশন মেথড আপাতত দরকার নেই। ফোন নাম্বার বাদ দিলাম। ইমেল আইডি থাক, পাসওয়ার্ড থাক। কথা হচ্ছে সবই কেটে দিবেন, তো করাবেন কি নাকি? আচ্ছা, এটাও কেটে দিবে, এটাও রাখবো না। আচ্ছা, অ্যাড পিকচার, এটাও দরকার নাই। আচ্ছা, এরকম ঠিক আছে। ইমেল পাসওয়ার্ডটা কই? পাসওয়ার্ডটা ছিল। ও আচ্ছা, ডাবল কেটে দিছি না। ইমেল পাসওয়ার্ড, তারপর ভ্যালু রাখবো না।
ঠিক আছে, এই চারটা ফিল্ড জাস্ট কনসেপ্ট, মানে একটা ফর্ম ভ্যালিডেশন আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করি। ঠিক আছে, যে কোনো ফর্মে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের টোটাল চারটা ফিল্ড আছে। আর এখানে সিলেক্টে আমরা বলে দিতে পারি অপশন, এখানে বললাম সিলেক্ট কান্ট্রি, কি বললাম, সিলেক্ট কান্ট্রি। তাহলে সিলেক্ট কান্ট্রি অপশন চলে আসে। আচ্ছা, তো আমরা এখন প্রথম যেটা কাজ আছে, আমরা আমাদের ফাইলের সাথে কানেক্ট করব। তো প্রথম ফাইল হচ্ছে তাহলে দুইটা ফাইল আগে কানেক্ট করি আমার HTML ফাইলের সাথে। তো কানেক্টের জন্য যেহেতু স্ক্রিপ্ট ফাইল, তাহলে আমরা স্ক্রিপ্ট অ্যাড করি। ভাইয়া স্ক্রিপ্ট ফাইল কি বডিতে কানেক্ট করলে কাজ হয়? আপাতত দেখাচ্ছি, ওটা প্রজেক্টের ক্ষেত্রে, আমরা নর্মাল ক্ষেত্রে বডিতে ইউজ করতে পারবো, প্রজেক্টের ক্ষেত্রে ওটা প্রবলেম নাই। আচ্ছা, আচ্ছা, জেএস ফাইল আর একটা হচ্ছে কি ইউটিলিটি। তাহলে দুইটা ফাইল অ্যাড করলাম, এখন দুইটা ফাইল অ্যাড হয়েছে কিনা কিভাবে বুঝবো? তাহলে বোঝার সিস্টেম হচ্ছে কন্ট্রোল ইউ দিয়ে চেক করে নেন। এই লিঙ্ক যদি কাজ করে তাহলে ঠিক আছে, আর যদি লিঙ্ক কাজ না করে তাহলে কি ঠিক নাই। আচ্ছা, তাহলে প্রথম আমরা যেটা করব, এই যে কান্ট্রি, এখন পৃথিবীতে কয়টা কান্ট্রি আছে টোটাল? ভাইয়া 200 প্লাস। 206টা। তাহলে কি ম্যানুয়ালি টাইপ করা সম্ভব? না ভাইয়া, না ভাই, সময় লাগবে। তো ওরকমই তো জাভাস্ক্রিপ্ট আমাদের এই ধরনের কিছু লাইব্রেরি সুবিধা দেয়, যে তারা কিছু কান্ট্রি লিস্ট তৈরি করেই রাখছে, এখন আপনি ইউজ করেন নাকি। তো সেক্ষেত্রে আমরা এই ইউটিলিটিটা ওপেন করি। দেখেন ফাইল দেখে কি বোঝা যাচ্ছে? কনফিউজিং। কনফিউজিং কান্ট্রি লিস্ট মানে এটা হচ্ছে একটা স্টেটের নাম, মানে আপনি এখানে কান্ট্রি ইউজ করতে পারবেন। ওই যে আমরা দেখি না ঢাকা জেলা, মানে বাংলাদেশের মধ্যে আবার 64 জেলা থাকে না। আচ্ছা 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 আচ্ছা। এই ধরনের এটা তো ম্যানুয়ালি করে না, এখানে এই জন্য একটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটাই জাস্ট কানেক্ট করে দেয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জাভাস্ক্রিপ্ট, আর কিছু কিছু আছে লোকালও পাওয়া যায়, তো এটা খুঁজে বের করতে হয়। যেমন এটা হচ্ছে স্টেট আর এটা হচ্ছে কান্ট্রি। ওই কান্ট্রি কই আমার, এটা হচ্ছে কান্ট্রি, ঠিক আছে। ভাই তাহলে তো এটা কি লাইব্রেরি কোনো? হ্যাঁ, মানে এটা হ্যাঁ লাইব্রেরি বলতে পারেন। আচ্ছা, আর এটা হচ্ছে কান্ট্রি। দেখেন পুরা দুনিয়াতে এমন এমন, মানে সবই কান্ট্রি আছে, এমনও কান্ট্রি আছে যেটা দুনিয়াতে নাই। আউট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এই যে নাউরু, নাম শুনছেন? না ভাই। তাই বললাম না, দুনিয়াতে নাই, ওইটাও কান্ট্রি পাইবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কান্ট্রি লিস্ট। আচ্ছা, তো এখন এই এই ইউজ করা, মানে একটা ফাইল রেডি থাকবে, এখন এটা আপনি কি করবেন? ইউজ করব খালি। ইউজ করবেন। আর কিভাবে ইউজ করবেন? তাহলে আসেন দেখি। তাহলে ওই অপশনের নিচে দেখেন একটা ফাংশন কল করা আছে। কি নামে ফাংশন কল করা আছে? প্রিন্ট কান্ট্রি অপশনস। আর ফাংশন কাজ করবে কিভাবে? যখন এটাকে কল করবো নাকি, এখানে তো ক্রিয়েট আছে, এখন এটাকে কি করতে হবে? কল করতে হবে। কল করতে হবে। তা আসেন কল করি। তাহলে এই ফাংশনের নামটা কি পেলাম? প্রিন্ট কান্ট্রি অপশন, ঠিক আছে। তাহলে এটাকে কপি করি। কপি করে এখন আমি আমার জায়গা মতো চলে যাই, যে আমার কোন জায়গায় ফাংশনটা কল করবো। আমার জায়গাটা কোথায়? আমার জায়গাটা হচ্ছে এইখানে। যেহেতু স্ক্রিপ্ট ফাইল, এখানে একটা স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্ট প্রিন্ট কান্ট্রি অপশন, এই যে ফাংশন কল করছি। জি দেন আসছে। জি ভাই, আসছে। জি ভাই। এইভাবে কান্ট্রি, স্টেট, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হয়, মানে মিনিটের মধ্যে।
মানে ওই দিন নাই যে ম্যানুয়ালি টাইপ করে আপনি দিবেন 200টা কান্ট্রি, এক জাস্ট একটা লাইব্রেরি অ্যাড করবেন, আপনি কাজ করবেন। জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবেই কাজ করি মূলত। দেন সাও টম এন্ড প্রিন্সিপি নাম শুনছেন কোনোদিন? না ভাই, না ভাই ওই যে বললাম না, দুনিয়ার বাইরেরও কিছু কান্ট্রির নাম আছে। সাউথ ডেকোটা। আচ্ছা, এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? জি ভাই ক্লিয়ার। তো জাভাস্ক্রিপ্ট আরেকবার হ্যাঁ দেখানোর কিছু নেই। দেখান দেখেন, এই একটা ফাইল, এখন এই ফাইল আমার থেকে নিছেন, এখন এটা কি ফালায় দিবেন নাকি সেভ রাখবেন? সেভ রাখবো আর যদি আপনার কাজের জন্য। হ্যাঁ, তা আপনার পরিচিত কেউ থাকে নিশ্চয়ই তাকেও শেয়ার করবেন। জি তা এইভাবে তো হ্যান্ড টু হ্যান্ড যায় একটা বড় লাইব্রেরি ফাইল। তো এইভাবে ফাইল শেয়ার করে দিলেন। আর ফাইল ইউজ করার সিস্টেম হচ্ছে ওখানে দেখবেন যে কোনো ফাংশন কল করা আছে কিনা, ক্রিয়েট করা আছে কিনা। যদি কোনো ফাংশন ক্রিয়েট করা থাকে, ওইটি আপনি ক্রিয়েট ফাংশনটা জায়গা মতো কল করে দিবেন। তাই আমি ফাংশন কল করে দিছি, কোনো এক্সট্রা কোনো কাজ করছি না ভাই। ওইটি ফাংশন এক জায়গায় ক্রিয়েট করা, কল করে দিছে। এখন আমার যে জায়গায় লাগবে সেই জায়গায় কল করে দিছে। আর যেহেতু জাভা স্ক্রিপ্টের ফাংশন, এই কারণে স্ক্রিপ্ট ট্যাগটা বসায় দিছে। আর আপনারা যেটা করবেন ফর এক্সট্রা প্র্যাকটিস, এখানে দেখেন স্টেটও আছে, তো স্টেটও বসানোর ট্রাই করবেন নিজেরা। আরেকটা ফর্ম নিয়ে যে স্টেট নাকি জি স্টেটটা একটু ট্রাই করবেন, যেন স্টেটও সেম। এই যে দেখেন এখানে একটা ফাংশন ক্রিয়েট করা আছে, কি নামে? প্রিন্ট স্টেট স্টেট অপশন। অপশন। এখন এটাই জাস্ট আপনার জায়গা মতো পেস্ট করে দিবেন, তাহলে এটা কাজ করবে নাকি? জি ভাই। জি ভাই। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ আচ্ছা, ভাইয়া এই ফাইলটা মানে কোথায় পেলাম, কোথায় পাওয়া যায় এটা? একটু ভাইয়া মনে করেন আপনি কেমনে পাচ্ছেন? আপনি দিচ্ছেন, দিবেন আর কি। নিশ্চয়ই আমাকে কেউ দিছে। মানে ভাই বলতেছিলাম কোনো আলাদা কি জায়গা আছে যেখান থেকে এরকম পাওয়া যায়? যেমন আমি যদি হচ্ছে বাংলাদেশের জায়গা নিয়ে কাজ করি, তাহলে ওটার জন্য কি আলাদা ফাইল রেডি আছে নাকি? হ্যাঁ, আলাদা ফাইল রেডি আছে। আর দেখা যায় যে এরকম ফাইলই, যেমন আপনার এটা তো ইন্টারন্যাশনাল না? হ্যাঁ আর একজন ডেভেলপার এটাকে লোকাল বানায় দিল, এটাই বাংলাদেশে 64 বানায় দিল। আর এখানে আপনিও বানাতে পারেন। এখানে কি যেমন ঢাকার কোডটা কি ডিএইচকে নাকি? জি ডিএইচ ডিএইচকে। দিনাজপুরেরটা কি ডিজে নাকি? ডিজে। জি ভাই। ডিজে হচ্ছে দিনাজপুর। তো এইভাবে কোড দিয়ে আপনি 64টা জেলার নাম দিবেন, আপনার লোকাল ফাইল রেডি নাকি? ভাই নিচে তো ফাংশনে কিছু চেঞ্জ করতে লাগবে। কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু স্টেটের নাম চেঞ্জ করবেন। এখানে যা আছে কোনো আপনার হাতে দেওয়ার দরকার নেই। জাস্ট এই যে কান্ট্রি নেম চেঞ্জ করবেন, স্টেট নেম চেঞ্জ করবেন, জিনিসটা আপনার। আর যদি এটাই রিপিট করতে হয় কি করবেন দেখেন, ফাংশনটা শেষ হয়েছে কোথায় গিয়ে? এইখানে নাকি? তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যদি আরো এক্সট্রা স্টেট লাগে, এই এতটুকু কপি করে আবার নেবেন, চেঞ্জ করে দিবেন, শেষ। এই যে var থেকে নিয়ে ফাংশন পর্যন্ত, এই দেখেন একটা শুরু হয়েছে কোথা থেকে? var থেকে। কোথা থেকে? ভ্যারিয়েবল স্টেট থেকে শুরু হয়েছে। আর কোথায় গিয়ে শেষ হয়েছে? এই যে দেখেন এই ফাংশনে গিয়ে শেষ হয়েছে। বুঝছেন? জি ভাই বুঝছি। তো এরকমই জাভা স্ক্রিপ্টের বিভিন্ন কাজের জন্য, ভ্যালিডেশনের জন্য কিছু ফাইল আছে, কান্ট্রি লিস্টের জন্য কিছু ফাইল আছে। এই ফাইলগুলো মানে অনলাইনে পাওয়া যায়, কিন্তু অনলাইনে যেগুলো পাবেন দেখা যাবে যে ছোটখাটো পাবেন। আর এটা হচ্ছে যে প্রফেশনাল ডেভেলপারদের কাছ থেকে সংগ্রহ করা। বুঝতে পারছি? তো এই জিনিসটা আপনাদের কাজে লাগবে নিয়ার ফিউচারে। যদি কোনো কান্ট্রি লিস্ট দেন বা এই ধরনের আসে যে আপনারা যখন একটা প্রোডাক্ট অর্ডার দেন নাকি ই কমার্সে, তা একটা জি ভাই। ইনভয়েস ক্রিয়েট হয় না? জি তো ইনভয়েসেরও কিছু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে, জাস্ট ওই লিংকটা শেয়ার করে
ফাংশনটা কল করে দিবেন, আপনার অটোমেটিক ওই সাইডের মানে ইনভয়েস একটা তৈরি হয়ে যাবে। মানে প্রত্যেকটা এই ধরনের ইসের জন্য জাভা স্ক্রিপ্ট আছে, যেমন একটা আছে না পিডিএফ শো করে অনেক সাইডের ভিতরে, জি ভাই। তো ওটার জন্য জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি আছে। এইসব লাইব্রেরি জাভা স্ক্রিপ্ট তৈরি করেই রাখছে, আপনি জাস্ট এটা ইউজ করবেন। তো জাভা স্ক্রিপ্ট কল করে ইউজ করব। জাস্ট ক্রিয়েট করাই থাকবে, জাস্ট আপনি কল করে দিবেন। ক্লিয়ার জিনিসটা? জি ভাই ক্লিয়ার, এখন নিজে করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে ফাইলটা দিয়ে দিব আপনাদের। আচ্ছা, তো এখানে এখন করব জাভা স্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন করব। কি করব? ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশন। এখন দেখা গেছে যে কেউ আমি চাচ্ছি ফুল নেম, আমি ফুল নেমের জায়গায় বলে দিলে 1 2 3, আমি নিব? না ভাই। ইমেল আইডি চাইলো, দিয়ে দিল ডট 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 ডট, নিব? না, কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালিড ভ্যালু জিনিস না। আর পাসওয়ার্ড শুধু 1 দিয়ে সে দিয়ে দিল, নিব? না, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে। যাক, ওটা মিনিমাম বাদও দিলাম, তো পাসওয়ার্ডটা তো একটা স্ট্যান্ডার্ড আছে, মানে আপনি বলে দিতে পারেন যে এই 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 জিনিসটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো এই ফর্ম ভ্যালিডেশনের জন্য আরেকটা ফাইল আছে, ফাইলের নামটা কি? জেএস ভ্যালিডেশন। এটা ওপেন করি। আচ্ছা, তো দেখেন এই ফাইলটা দেখতে এরকম। পুরো চায়না ভাষা নাকি? না ভাই, কিছু কিছু তো বোঝা পাচ্ছি, ইফ ইউজ করছে, হুম। ফাংশন অনেক কিছু। আচ্ছা, এখন এই জিনিসগুলো ইউজ করবে কেমনে? এখন কথা হচ্ছে ফাইল তো নিলাম ঠিক, কিন্তু ইউজ কোথা থেকে করব, কিভাবে করব, এটাও তো একটা কোশ্চেন। জি। আচ্ছা, তো প্রথম ইউজ করার প্রথম শর্ত হচ্ছে যে আপনি আগে জানবেন যে এই যে আমি ফাইলটা নিয়েছি, এটা কিসের জন্য ফাইলটা নিয়েছি? আমি ইনভয়েস তৈরি করার জন্য ফাইল নিয়েছি, ভ্যালিডেশনের জন্য ফাইল নিয়েছি, নাকি পিডিএফ রিডিং এর জন্য ফাইল নিয়েছি? ভ্যালিডেশনের জন্য ফাইল। ভ্যালিডেশনের জন্য। ভ্যালিডেশনের জন্য ফাইল নিয়েছি। তো এইটা হচ্ছে প্রথম কনসেপ্টটা খেয়াল রাখবেন যে এই ফাইলটা আমি ইউজ করতেছি ফর্ম ভ্যালিডেশনের জন্য। বুঝছি জিনিসটা? জি ভাই। জি ভাই। তো এখানে ওই সেম কনসেপ্টই অ্যাপ্লাই করতে হবে, যে ফাংশন ক্রিয়েট করা আছে, আমাকে জাস্ট কি করতে হবে? খুঁজে বার করে কল, মানে আপনার জায়গা মতো কল করতে হবে। আচ্ছা, তো ফাংশন কল করব। তো ফাংশন কল করার জন্য যেটা করব সেটা হচ্ছে, কিন্তু এখানে দেখেন তিনটা ফাংশন ক্রিয়েট করা, একটা হচ্ছে ভ্যালিডেট কমপ্লিট ফর্ম, একটা হচ্ছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে ভ্যালিডেট ইন্টারনাল। তো তিনটা ফাংশন ক্রিয়েট করা, এখন আমার কোন ফাংশন লাগবে আমি কিভাবে বুঝবো? আমি কমপ্লিট চাচ্ছি, সো কমপ্লিট। এখন আপনি কেমনে বুঝলেন যে আপনি কমপ্লিট চাচ্ছেন? এটাও একটা কথা। তাহলে স্ট্যান্ডার্ড কি দোষ করছে আর ইন্টারনাল কি দোষ করছে? আমাকে তিনটাই জানতে লাগবে, তিনটা কি কি কাজে লাগে। নাকি তিনটাই দিয়ে দিবেন যে যা যা হবে হবে, নাকি? না ভাই, আচ্ছা, আমাকে আগে জানতে লাগবে তিনটা কি কাজে লাগে। আচ্ছা, তিনটা কি কাজে লাগে। আচ্ছা, তা আমি বলি তিনটা কি কাজে লাগে। তো প্রথম আসি কনসেপ্টটা বোঝার। তো এখানে আচ্ছা, এটা বাদ দিলাম, এটা কি লেখা? ভ্যালিডেট কমপ্লিট ফর্ম। ভ্যালিডেট বাদ দেন, যতটুকু সিলেক্ট করছি ওটা কি লেখা? কমপ্লিট ফর্ম। কমপ্লিট ফর্ম। এটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। আর এটা ইন্টারনাল। 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 তাহলে এটা লিখে রাখেন যে ফর্ম হচ্ছে তিন প্রকার। কি কি? তিন প্রকার। কি কি? কমপ্লিট, স্ট্যান্ডার্ড, কমপ্লিট, ইন্টারনাল। ইন্টারনাল। আচ্ছা, তো কমপ্লিট ফর্মটাকে, আচ্ছা এটার নাম শুনছেন? আমি একটু লিখে দিচ্ছি। স্যার, এটার নাম শুনছেন? ফর্মালাইজেশন। ফর্মালাইজেশন।
ওয়ার্ডটা শুনছি তো মেবি শোনা মনে নাই ভাই। আচ্ছা, তো যাই হোক আমরা জানলাম ফর্ম কত প্রকার, 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। আচ্ছা, তো কমপ্লিট ফর্মকে ফর্মালাইজেশন বলা হয়, কি বলা হয়? এখন হচ্ছে ফর্মালাইজেশন কি জিনিস? তো ফর্মালাইজেশন হচ্ছে আমরা যদি ইসে যাই, যদি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নেই তাহলে দেখেন কি রকম ফর্ম আসে। বেসিক জিনিসগুলো দরকার এখানে চাচ্ছে তাই জন্য। আচ্ছা, তো কিন্তু এখানে কি আছে, একটা নেক্সট বাটন আছে, মানে ফর্মালাইজেশন বলা হচ্ছে যে যেগুলো পেজ বাই পেজ বাই পেজ, মানে এক পেজে ফর্ম থাকে না, মাল্টিপল পেজে গিয়ে শেষ হয়। যেমন এটা কি এক পেজে শেষ হবে নাকি আরো পেজ আসবে? নেক্সট দিলে আরো পেজ আছে, আরো পেজ আসবে। তো এইসব পেজগুলো মানে আমরা দেখি না, কোনো পাসপোর্টের জন্য যদি অ্যাপ্লাই করেন একটা পেজে কি ফর্ম কমপ্লিট হয় না? মানে যেগুলো একটার বেশি পেজ থাকবে যেগুলো ফর্মে, সেগুলোকে বলা হয় ফর্মালাইজেশন বা কমপ্লিট ফর্ম। আচ্ছা 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 আচ্ছা, ক্লিয়ার জিনিসটা? জি ভাই। আর যদি আমরা এটাতে যাই, এটা তো একটাতেই থাকে। এটা কি অন্য কোনো পেজ আসবে নাকি একটাতেই কাজ শেষ? না না, একটাতেই কাজ। তাহলে এই দুইটা পেজের রেজিস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি? এখানে আছে মাল্টি পেজ, মানে এক পেজে ফর্ম না, আরো অনেকগুলো, এক দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, যতগুলো থাকতে পারে, এমনকি 10টাও থাকতে পারে, পারে না? জি ভাই। মানে একটার বেশি পেজকে ফর্মালাইজেশন বলা হয়, কি বলা হয়? ফর্মালাইজেশন এর অধিক কিছু থাকবে আর যদি এলিমেন্ট। শুধু একটা মাত্র পেজ থাকে সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। কি বুঝলাম? অনেকগুলো পেজ থাকে সেটা হচ্ছে ফর্মালাইজেশন, আর একটার মধ্যে যদি সব পেজ থাকে তাহলে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। তাহলে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ইউজ করব? স্ট্যান্ডার্ডটা। কেমনে বুঝলাম? কারণ আমাদের একটাই পেজ। আর যদি অনেকগুলো থাকতো তাহলে কোনটা ইউজ করতাম? কমপ্লিট ফর্ম। একটা আছে দেখে কোনটা ইউজ করব? স্ট্যান্ডার্ড। তারপর এটা ইন্টারনাল। আচ্ছা, এটাও জেনে নেই যে ইন্টারনালটা কি, এটাও তো জানা দরকার। জি ভাই। আচ্ছা, ইন্টারনাল হচ্ছে ওই যে অনেক সময় যে আমরা ক্যাপচা দেই না? জি, গুগল ক্যাপচা। হ্যাঁ, তারপর যে আপনার ওই যে রোবট দেয়, আই এম নট রোবট, আই এম হিউম্যান। জি ভাই। এরকম তো সবাই অভ্যাস আছে। এমন কেউ আছেন যে লাইফে দেয়নি নাই? মেবি নাই তো, মনে হয় না। মানে সবাই আমরা ক্যাপচা দিয়েই বড় হয়েছে নাকি? জি ভাই, ইন্টারনেটে ঢুকলে তো ক্যাপচার চাবেই, হ্যাঁ, মাস্ট। এই ধরনের অপশন গুলাকে বলা হয় ইন্টারনাল ফর্ম। আচ্ছা, বুঝতে পারছি? জি ভাই। কনসেপ্ট ক্লিয়ার তিনটা? জি ভাই। সবার ক্লিয়ার নাকি একটু সন্দেহ আছে? সবাই বলেন, কোনো সন্দেহ থাকলে বলেন, ভাই ক্লিয়ার করে দেবে। না ভাই ক্লিয়ার, সমস্যা নেই, ক্লিয়ার ভাই। তাহলে ফর্ম সম্পর্কে এখন আমাদের আইডিয়াটা ক্লিয়ার নাকি, কোনটা কি ফর্ম? জি ভাই। ঠিক আছে, আর তাহলে প্র্যাকটিক্যাল করি একটু লাঞ্চের পর, ঠিক আছে? আচ্ছা ভাই, ওই যে আমরা মাঝে মধ্যে পাসওয়ার্ড দেওয়ার সময় আমাদেরকে ওখানে ডাইনামিক্যালি বলা হয় না যে উইক, স্ট্রং, গুড, এরকম, ওই জিনিসটা কেমনে হয়? ওই জিনিসটা কোনটার কারণে? ওটা আমরা শিখবো যে কোয়েরিতে। যে কোয়েরি, আচ্ছা ঠিক ওটা আছে, আমরা ইনশাআল্লাহ কালকে শিখবো। আচ্ছা। পাসওয়ার্ডটা স্ট্রং হওয়া দরকার। আচ্ছা, আর কিছু? তাহলে একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই, 4টা পর্যন্ত ভাই। হ্যাঁ ভাই প্রীতম ভাই
কি যে আসতে চললো যে আচ্ছা আমরা কোথায় ছিলাম শেষ পর্যন্ত? আচ্ছা এই তিনটা বুঝছি, কমপ্লিট ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, ইন্টারনাল ফর্ম। জি ভাই আচ্ছা এখন এটা ইউজ করব, এটা কি করব? ইউজ করব। আচ্ছা তো ইউজ করার জন্য এখানে একবারে নিচে গেলে এই যে এখান থেকে এখানে একটা অপশন আছে কি রেগুলার এক্সপ্রেশন। কি মানে প্রত্যেকটা ফিল্ডের এক একটা এক্সপ্রেশন আছে, মানে ভ্যালিডেশন আছে। যেমন ইমেলের জন্য এটা, টেলিফোন, তারপর হচ্ছে ডেট, তারপর কালার, তারপর পিসি, তারপর জিপ, তারপর মানি, ক্রেডিট কার্ড। এই সব ফিল্ড বিভিন্ন সাইডে বিভিন্ন রকম থাকে। নিউমেরিক, আলফা, আলফা নিউমেরিক, উইথাউট হাইফেন, রেস্ট্রিক্ট ক্যারেক্টার। যে ওই অনেক সময় দেখেন না পাসওয়ার্ড দিলে বলে যে না ছোট হাতেরও লাগবে বড় হাতেরও লাগবে, থাকে না? তারপর আইপি অ্যাড্রেস, পোস্টাল জিপ, প্লট, পার্সেন্ট, মানে এমন কোনো কিছু নাই যেখানে সব ধরনের ফিল্ডের জন্য একটা ভ্যালিডেশন এই ফাইলের মধ্যে করা আছে। এখন জাস্ট এই ভ্যালিডেশন গুলো আপনি ইউজ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা জি ভাই এখন এই ভ্যালিডেশনটা কিভাবে ইউজ করবেন? তাহলে আমরা প্রথমে সবার উপরে চলে যাই। আমরা যে ফাংশনটা সিলেক্ট করছি ফাংশনের নামটা কি? ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। কি ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। হ্যাঁ তো এখানে প্যারামিটার আছে কিছু। আচ্ছা তো এখন এটা আমি কোথায় ব্যবহার করব? আচ্ছা তো প্রথম কথা হচ্ছে যে আমরা এই ফর্ম আমরা ভ্যালিডেশন কখন অ্যাপ্লাই করি? সাবমিট হওয়ার আগে না পরে? আগে ব্যবহার করি। মানে আমরা যখন ধরেন এখানে 1 2 3 4 দিলাম, তো ভ্যালিডেশন কখন শো করবে? সাবমিট দেওয়ার পরে শো করবে না আগে শো করবে? পরে শো করবে। তাহলে এই যে ঠিক ফর্মের মধ্যে আমি একটা প্রিডিফাইন্ড ফাংশন নিব অন সাবমিট। আর অন সাবমিট মানে কি? সাবমিট হলে কিছু একটা হবে নাকি? জিনিসটা বুঝতে পারছি? এই যে অন সাবমিট, তাহলে সাবমিট হলে কি কিছু একটা হবে। কি হবে? আমি ভ্যালিডেট স্ট্যান্ডার্ডটা কি করব? অ্যাক্টিভ করব, এই ফাংশনটা এখানে কল করব। ঠিক আছে, বুঝছি নাকি না? বুঝছি ভাই। কিন্তু এখানে প্যারামিটার আছে, প্যারামিটার তো আর বাদ দেওয়া যাবে না, যাবে? না ভাই প্যারামিটার সহ দিতে হবে। তো প্যারামিটার না দিয়ে ওই প্যারামিটারটাকে ইন্ডিকেট করার জন্য আপনি এই কিওয়ার্ড ইউজ করতে পারেন দিস, মানে প্যারামিটার সহ আর কি। এইটুকু ক্লিয়ার? জি ভাই তাহলে আমি জেএস ভ্যাল এর ফাংশনটা কল করছি, জি কল করলাম। আচ্ছা মানে ফর্ম সাবমিট হইলে এই ভ্যালিডেট স্ট্যান্ডার্ডটা কাজ করবে। এখন হচ্ছে প্রত্যেক ফর্মটা মানে প্রত্যেক ফিল্ডটা ভ্যালিডেট করতে হবে, কারণ সব ফিল্ড ভ্যালিডেশন এক না। যেমন ফুল নেমে 1 2 3 চাচ্ছি না, ইমেলে ধরেন @ না দিলে কাজ করবে না, আবার পাসওয়ার্ডেও একটা ভ্যালিডেশন নাকি এরকম একটা ভ্যালিডেশন চাচ্ছে। তো এটার জন্য এখানে ওরা ফিল্ড তৈরি করেই রাখছে আমার জন্য। এই যে রেগুলার এক্সপ্রেশন কি তৈরি করে রাখছে? রেগুলার এক্সপ্রেশন। তো দেখেন প্রত্যেক ফিল্ডে গিয়ে অ্যাট্রিবিউট ইউজ, দুইটা অ্যাট্রিবিউট ইউজ করলেই হয়ে যাবে। একটা হচ্ছে REGEXP, কি বললাম? REGEXP। আচ্ছা আর এটা ফিল্ডটা কিসের? নেমের না? আচ্ছা নেমের জন্য আমরা কোনটা ইউজ করব? কোন কেসটা ইউজ করব? ইমেল ইউজ করব, টেলিফোন ইউজ করব, জিপ, মানি, ক্রেডিট কার্ড, নিউমেরিক নাকি আলফা, কোনটা ইউজ করব? আলফা নাকি? হবে। তাহলে এটা কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝে গেছে?
আচ্ছা, জি আর এখন যেটা আছে ইউজারকে এরর দেখাতে হবে। ইউজারকে কি করতে হবে? এরর দেখাতে হবে। এরর, কারণ ইউজারকে তো বুঝতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ওর এরর হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো ই ডাবল আর নামে। কি নামে? ই ডাবল আর। এখানে আমি বললাম আর ইউজার, এখানে আমি বললাম নেম ইনভ্যালিড। কি বললাম? নেম ইনভ্যালিড। এখন ইউজার, এখন যদি কেউ যদি এখানে বলে 1 2 3 4, আমি যদি সাবমিট করি, দেন কি আসতেছে? নেম ইনভ্যালিড। কিন্তু কেউ যদি নাম দেয় তাহলে কি কোনো কিছু আসতেছে? মানে নিয়ে নিচ্ছে। কিন্তু যদি আমি এটা 1 2 3 বলি, মানে এটা আলফাবেট ছাড়া নেবে না। ক্লিয়ার জিনিসটা? জি ভাই। এখন পাসওয়ার্ড এইটা করলাম। এখন ইমেলের জন্য কি সেম regexp is equal to এখন কেস। আমি ইমেলের জন্য কোনটা ইউজ করব? দেওয়াই আছে সবগুলো। ওই যে csval rx email, জাস্ট কেসটা কপি করে এখানে বসায় দেন। আর ইউজারকে এরর শো করার জন্য ই ডাবল আর এখানে আপনি দিতে পারেন। কি দিতে পারেন? ভাই ইমেল ঠিক মতো দেন নাকি? কি লিখলাম? ভাই ইমেল ঠিক মতো দেন। আচ্ছা, এখানে বললাম 11111 সাবমিট দেই। কি আসতেছে? আচ্ছা, এই জিনিসটা, আচ্ছা আমরা এক কাজ করি, এখানে বোঝার জন্য আপাতত টেক্সট দেই। কি দিলাম? টেক্সট। আমার ফিল কাজ করতেছে কিনা এটা আমি দেখি না। এটা ঠিক দিলাম, এটা দিলাম 1111, সাবমিট দেই। দেন কি আসতেছে? এরর মেসেজ শো করতেছে যে ভাই ইমেল ঠিক মতো দেন নাকি। মানে একটা ভ্যালিড এই ই ডাবল আর অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি ইউজারকে কি দেখাতে পারতেছি যে ফিল্ডের এরর মেসেজ যে আমি অ্যালাউ করব না, আমি কি করব না, অ্যালাউ করব না। অ্যালাউ করব না। তো ঠিক পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনটা দিব বলেন তো? পাসওয়ার্ড পাসওয়ার্ডের ভাই ক্ষেত্রে স্ক্রিনটা ফিট হয়ে আছে, এটা কি আমার প্রবলেম না সবার সমস্যা হচ্ছে? মানে কি ক্লিয়ার দেখা যায় না? দেখতে পাচ্ছি তো ভাই, দেখতে পাচ্ছি। কথা খুব বাড়তেছে। কথা শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিনটা ইয়া হয়ে আছে, স্ক্রিনটা পরে আসতেছে আর কথাটা আগে আসতেছে। সবার কি একই প্রবলেম হচ্ছে? আমার সমস্যা এখন হয় নাই। না ভাই ঠিক আছে তো। না ভাই সমস্যা তো করতেছে না। সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো তাহলে মানে আমাদেরই নেট প্রবলেম। আচ্ছা, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি ইউজ করবেন? নিউমেরিক। তাহলে আমরা যদি এখানে বলি regexp is equal to guessval rx numeric, আর এখানে এরর শো করার জন্য কি বললাম? যে invalid password। এটাও ঠিক দিলাম, এটাও ঠিক দিলাম। রাখা যায় না কেন? পাসওয়ার্ড যদি দেই, ধরেন কোনো ওয়ার্ড দিচ্ছে, তাহলে সাবমিট দেই, কি আসতেছে? ইনভ্যালিড পাসওয়ার্ড। তো দেখেন আমি একটা ফর্ম ভ্যালিডেশন করতে পারলাম কি পারলাম না? আচ্ছা ভাই, এখন এখানে যদি দুইটা ফিল্ডে যদি কোনো এরর আসে তাহলে কি একটা মেসেজেই দুইটা মানে এররের কথা বলতে একটা পপআপই? একটা পপআপ না, মনে করেন যে আপনাকে তো প্রথমে মানে এটা তো বেরি হতে দিবে না, দিবে? ধরেন আপনি 1 2 3 দিলেন, এখানে যে 2 2 2
এখানে দিলে প্রথমে একবারে শুরু থেকে শুরু করবে। এখানে সাবমিট দিলে কি আসবে? নেম ইনভ্যালিড। এখন প্রথম থেকে শুরু করে নেম টিক দেন। নেম টিক দেওয়ার পর ধরেন ইমেল দিচ্ছেন, তারপর এইভাবে সিরিয়াল ওয়াইজ আসবে, মানে আপনাকে প্রত্যেক ফিল্ড অনুযায়ী টিক করে তারপর আগাইতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই এরকমই যেমন এখানে পপ আপ বক্স আসছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার যে ওটার জন্য ফিক্সড যে বক্স সেটাতে রেড হয়ে যায় বা স্পিন করে। ওইটার জন্য এই ফাইল ইউজ করবেন, কিন্তু ওইটার সাথে আরেকটা লাইব্রেরি লাগবে যেটা বলা হচ্ছে অ্যাজাক্স। নাম শুনছেন? আমি শুনছি ভাই। অ্যাজাক্স লাইব্রেরি ইউজ করলে দেখা যাবে যে এইভাবে পপ আপ না আসে, আপনার ওই যে থাকে না যে ফিল্ডের পরে শো করে বা ফিল্ডের নিচে শো করে, তো ওই জিনিসটা দুইটা দিয়ে করা যায়, অ্যাজাক্স দিয়ে করা যায় আর পিএইচপি দিয়ে করা যায়। তো এটার জন্য ওই আরেকটা লাইব্রেরি লাগবে যেটা হচ্ছে অ্যাজাক্স। বুঝতে পারছেন? কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টের এই ফাইলটা লাগবে, মাস্ট বি। তো দেখেন ফর্ম ভ্যালিডেশন পার্ট বুঝছেন নাকি না? বুঝছি ভাইয়া। ভাইয়া আমরা ওখানে মেসেজ শো করার জন্য ERR দিলাম, ঠিক আছে? এটা কি বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের কি করে? আচ্ছা, মানে এমনি অন্য কিছু দিলে হবে না? এরর যেমন না হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? তাহলে কি যে কোয়েরি শুরু করব? করেন ভাই। আচ্ছা, তাহলে আমরা যে কোয়েরি শুরু করি। তাহলে ফর্ম ভ্যালিডেশনে কি শিখলাম? একটা ইউটিলিটি আর একটা কি জেএস ভ্যালিডেশন। তো আমি ছোট একটা ফর্মে করছি, আপনারা ট্রাই করবেন যে কিছু অনলাইন থেকে একটু ভালো একটা রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে ওইটার মধ্যে এগুলো অ্যাপ্লাই করার, তো দেখবেন যে আরো একটু আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, তাহলে একটা যে কোয়েরি, এখন আমরা যে কোয়েরি শুরু করব। যে কোয়েরি, আচ্ছা, তো যে কোয়েরির জন্য যেটা প্রথমে একটা জেএস ফোল্ডার নেই। আচ্ছা, প্রথম কথা, যে কোয়েরি কারো আইডিয়া আছে? ভাই হালকা পাতলা। হালকা পাতলা কত গ্রাম? ভাই কিছু হবার এই যে অ্যানিমেশন করছিলাম আর কি, মানে উইথ বড় হবে আবার ছোট হবে, কমবে, এরকম মানে W3 স্কুল থেকে আর কি। আর বাদ বাকি তেমন নাই ভাই, একটা যদি একটা গাইডলাইন পাইতাম তো ভালো হতো। আচ্ছা, আমরা যেভাবে যে কোয়েরি করব, মনে করেন যে এরপর থেকে যে কোনো প্লাগইন বা যে কোনো স্ক্রিপ্ট আমরা কাস্টমাইজ করতে পারবো, এরকম ক্যাপাসিটি হলে কেমন হয়? জি ভালো হবে ভাই। তো বাস 3 জনের জন্য ভালো হবে ভাই। ভালো হবে। আর বাকিদের জন্য? সবার মন টন খারাপ নাকি? একবারে রেসপন্স নাই নাকি, মানে কোনো প্রবলেম? আচ্ছা ভাইয়া, আমরা যে সব স্ক্রিপ্ট গুলো ইউজ করতেছি এটা তো সব সময় সব জায়গায় ইউজ করা যাবে তাই না ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সেটা তো এই কারণে তো আমি এটা দেই, আমার যারা স্টুডেন্ট থাকে তাদেরকে দেই, তারা যাতে ইউজ করে। কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন, ছোট প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কারণ আপনার লাগবে। কারণ যদি ফর্মের মধ্যে বা কান্ট্রি এরকম অপশন আসে, তাহলে কান্ট্রি কি ম্যানুয়াল টাইপ করবেন? তো এই জিনিসগুলো আপনার অবশ্যই এটা আপনার লাগবে, মাস্ট বি। সো এই যে আপনি যেরকম এই যে লাইব্রেরি দিলেন, লাইব্রেরিতে তো আপনার আমাদের তো কোড করা অনেক কমে গেছে। হ্যাঁ, আর আমি ফর্ম ভ্যালিডেশন করছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা,
আপনাদের টেলিংয়ের অ্যাপ্রোচ থেকে দুলাল ভাইয়ের কাছে, কিন্তু ওরা কিন্তু অনেক বিশাল ছিল। তো সেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়ালি করানো, কিন্তু আমি তো যে কাজ করলাম ডেভেলপার মোডে করলাম। আমি যদি একটা ফর্ম ভ্যালিডেশনে যদি আমি 2 ঘন্টা ইউজ করি, তাহলে কি কোম্পানি আমাকে রাখবে? না, এটা তো রাখবে না। এটা রাখবে না। তো বা একটা ক্লায়েন্টের ডেডলাইন ফিল আপ করতে পারবেন? এটা হবে না। একটা ফর্ম ভ্যালিডেশন আপনি হিসাব করেন, জাস্ট একটা ফর্ম ভ্যালিডেশন, সব আমার ডিজাইন সব রেডি, জাস্ট ভ্যালিডেশনের জন্য আমি যদি 4 ঘন্টা ইউজ করি, তাহলে হিসাব করেন, কারণ টাইম ইজ মানি। আর এটা তো আমরা কিছুক্ষণের মধ্যে করতে পারবো, সর্বোচ্চ 10 মিনিট। তো এই একটা কনসেপ্ট দিলাম যে এরকম লাইব্রেরি নিয়ে কাজ হয়। দেখেন একটা কনসেপ্ট পাইলেন, নিয়ার ফিউচার যদি কোনো আপনার এই ধরনের প্রয়োজন হয়, আপনারা ফট করে সার্চ করে বের করে নিতে পারেন। ঠিক আছে। আর এই লাইব্রেরি গুলা, এই প্লাগইন গুলো আমাদের যে হেল্প করে, এটা শনিবার থেকে বুঝতে পারবেন যে আসলে লাইব্রেরি গুলা বা প্লাগইন গুলো কত হেল্পফুল একটা ডিজাইনকে গর্জিয়াস করার জন্য আর নিজের একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য। খুবই একটা হেল্পফুল। এটা আপনাদের করাবো, আপনাদের এমন একটা প্রজেক্ট করাবো যেখানে 7টা থেকে 8টা প্লাগইন ইউজ হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। তাহলে যে কোয়েরি নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না, আপনারা মাস্টার হয়ে যাবেন যে কোয়েরির। ইনশাআল্লাহ। তারপর বলতে পারেন যে ভাইয়া নতুন কিছু জানতে হলে আমাকে জানাবেন, নাকি? আচ্ছা, তাহলে যে কোয়েরি শুরু করি। তো যে কোয়েরি প্রথম কথা বলি, যে কোয়েরি একটা লাইব্রেরি। আর আমি বলছি লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য মনে আছে নাকি? জি ভাই মনে আছে। নাকি জুলিও ভাষা পড়ে গেছে? মনে আছে ভাই। আচ্ছা, মনে আছে ভাই। কি মনে আছে? মুদি দোকান আর শপিং মল। আচ্ছা, এটা আমাকে বলছেন, ঠিক আছে, বাইরে বলবেন না, এটা বোঝানোর জন্য। একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করলো, আচ্ছা what is the difference between framework and library? তো কি বলবেন? স্যার মুদি দোকান তো অবশ্যই বলা যাবে। কি বলবেন? স্যার শপ অফ মুদি, নাকি? এটা জাস্ট একটা বোঝানোর জন্য কনসেপ্ট, মানে। আর এটাও বলছি যে একটা সিঙ্গেল টপিক নিয়ে কাজ করাকে লাইব্রেরি বলা হয়, আর মাল্টিপল টপিক নিয়ে কাজ করাকে ফ্রেমওয়ার্ক বলা হয়। আর যে কোয়েরি কি নিয়ে কাজ করে? যে কোয়েরি শুধুমাত্র অ্যানিমেশন নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? অ্যানিমেশন। একটা সাইটের অ্যানিমেশনের জন্য শুধু যে কোয়েরি ইউজ হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ইউজ করলে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট কাজ করে, কিন্তু jQuery সিস্টেম আলাদা। jQuery ইউজ করার জন্য jQuery একটা ফাইল ডাউনলোড করতে হয়। তাহলে আমরা বললাম jQuery। তাহলে প্রথমে কি করতে হবে? jQuery সাইডে যেতে হবে। সাইডে গিয়ে আমরা একটা ডাউনলোড করব, ডাউনলোড jQuery। এখন কথা হচ্ছে এখানে অনেকগুলো ফাইল আছে, কম্প্রেস, আনকম্প্রেস, ম্যাপ। এখন আমি কোনটা নেব? বলেন। কম্প্রেসটা ভালো হবে না ভাইয়া? ভালো হবে, কিন্তু কেন ভালো হবে এটা তো জানা দরকার। কম্প্রেস আসলে আপনি বলেন ভাই। কারো আইডিয়া নেই কম্প্রেস আনকম্প্রেস সম্পর্কে? না ভাই, নেই। ভাইরাসের কোনো থাকে না, এটা শুনছিলাম একবার। কম্প্রেস যে বলছে আপনাকে ভুল বলছে, ভাইরাসের রিলেটেড কোনো ইস্যু না। কম্প্রেস মানে একটা ছোট জায়গায় অনেক ডেটা আর কি এক জায়গায় স্টোর করে রাখে, মানে প্রচুর পরিমাণে ডেটা, এরকমই কিছু একটা আইডিয়া আছে। তো ছোট জায়গা আর কি করে দেয় বড় বড় ফাইলকে। তো আপনি ফাইলের ক্ষেত্রে বলতেছেন যে কম্প্রেস করলে ফাইলটা ওই সাইজটা রিডিউস হয়ে কমে যায়, ওইটা না। কম্প্রেস আনকম্প্রেস, এখন এখানে কম্প্রেস দিলেও কাজ করবে, আনকম্প্রেস দিলেও কাজ করবে। এখন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে কম্প্রেস, তো কম্প্রেস বলতে কি বোঝায়? আমি তো বললাম যে jQuery কাজ করতে হলে কি করতে হবে? jQuery ফাইল ডাউনলোড করতে হবে, নাকি? জি। আচ্ছা, এই jQuery ফাইল কি করবে? আমাকে jQuery সাপোর্ট দিবে কি দিবে না?
দিবে। মানে সিম কিসের সাপোর্ট দেয়, কলের সাপোর্ট দেয় কিনা, মানে জি আপনি সিম কল। লাগাইলেই কল করতে পারবেন। তো ওইভাবেই jQuery এই ফাইল ডাউনলোড করলে আমি jQuery সাপোর্ট পাবো। আচ্ছা, তো এখন jQuery সাপোর্টের দুইটা অপশন আছে, একটা কম্প্রেস একটা আনকম্প্রেস। তো কম্প্রেস ফাইলটা কি আর আনকম্প্রেসটা কি? তো কম্প্রেস হচ্ছে যে আমি যদি কোনো কিছু jQuery ফাইলের মধ্যে যদি কোনো কাস্টমাইজ না করতে চাই। আনকাস্টমাইজ বলতে যে jQuery তো আমাকে যা সাপোর্ট দিচ্ছে আমি এডিশনাল কিছু ওই অ্যাড করলাম, jQuery এর অন্য কিছু লাইব্রেরি ওই jQuery ফাইলের মধ্যে অ্যাড করলাম। জিনিসটা বুঝতে পারছি নাকি না? ধর আমার নিজস্ব তৈরি করা কিছু jQuery লাইব্রেরি থাকতে পারে কি পারে না? থাকতে পারে। থাকতে পারে। এখন মনে করেন যে ওই jQuery আমি চাচ্ছি যে jQuery এর মধ্যে অ্যাড করব, মানে মেইন যে jQuery ফাইল তার মধ্যে অ্যাড করব। মানে একটা আচ্ছা হচ্ছে কাস্টমাইজ করা, মানে আপনি যদি কম্প্রেস নেন তাহলে সেই jQuery ফাইলের মধ্যে আপনি কোনো কাস্টমাইজ করতে পারবেন না, মানে এটা থেকে শুধু সাপোর্ট নিতে পারবেন, কিন্তু এর মধ্যে কোনো কোড আপনি কি করতে পারবেন না, এন্টার করতে পারবেন না। আচ্ছা, কাস্টমাইজ করা যাবে না। কাস্টমাইজ করা যাবে না। তো যদি আপনি কাস্টমাইজ না চান তাহলে সেক্ষেত্রে কম্প্রেস ইউজ করবেন। আর যদি চান যে না jQuery এর মধ্যে আমার কিছু এডিশনাল কিছু অ্যাড করব, আরো কিছু প্লাগইন বা ফ্রেমওয়ার্ক প্লাগইন অথবা লাইব্রেরি নতুন ইমপ্লিমেন্ট করব, সেক্ষেত্রে আনকম্প্রেস ভার্সনটা ইউজ করা। বুঝতে পারছি? মানে একটা হচ্ছে কাস্টমাইজেবল আর একটা হচ্ছে নন কাস্টমাইজেবল। আচ্ছা জি ভাই, বুঝলাম। এখন আমরা যে ইউজ করতেছি আমরা তো আর কাস্টমাইজ করব না, ওই ফাইলে যা আছে তাই থাকবে। তো তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি কম্প্রেস ফাইল। কি ফাইল ইউজ করব? কম্প্রেস ফাইল। কম্প্রেস ফাইল মানে পুরো একটা চায়না ভাষা নাকি? আচ্ছা, তো এখন বুঝছি কম্প্রেস আনকম্প্রেসের মধ্যে পার্থক্য। জি ভাই। জি ভাই। ওকে, তাহলে এটা কপি করলাম, কপি করে আমার জেএস ফাইলের মধ্যে এখন যে কোনো নামে রাখতে পারেন। আমি এটার নাম দিলাম jQuery। কি নাম দিলাম? jQuery। jQuery, আর এটার এক্সটেনশন হবে জেএস। কি হবে? জেএস। এখন এটা ওপেন করেন, ওপেন করে ওই কোড যেটা আছে পেস্ট করে দেন, কপি করা কোডটা। নেন, আসছে কোডগুলা। মানে এই ফরম্যাটে কোড আপনি কি কাস্টমাইজ করতে পারবেন? না, ইনলাইন পারবেন না। তো এই কারণে কম্প্রেস ইউজ হয় যে আমার কাস্টমাইজার দরকার নেই, জাস্ট আমি কোডগুলো কপি পেস্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যেটা করব, এখানে একটা ফাইল আমরা এখানে রুটে একটা ফাইল তৈরি করি। এখানে নাম দিলাম সাপোজ basic.html। কি নাম দিলাম? basic.html। এখানে বললাম বেসিক। কি বললাম? বেসিক। আচ্ছা, এখন লিংক করে দেন স্ক্রিপ্ট। তাহলে কি হবে? src js কোন ফাইলের সাথে লিংক করব? jQuery এর সাথে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আর আরেকটা হচ্ছে jQuery কোডগুলো লেখার জন্য আমাকে আরেকটা ফাইল লাগবে, যেটা আমি ওই jQuery এর কোডগুলো অ্যাপ্লাই করব। সেটার জন্য আমি আমার, যেমন আমরা স্টাইল শীট নেই না, আমাদের সিএসএস আলাদা করার জন্য এভাবে jQuery করার জন্য আমরা একটা আলাদা ফাইল নেব। তো আমি এখানে বললাম main.js, মানে এটা আমি আলাদা করে এখানে jQuery কোডটা আমি অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন এটাও লিংক করে দিলাম। সেখানে কি হবে? মেন। ঠিক আছে? আচ্ছা, তো আসেন দেখি jQuery কিভাবে কাজ করে। দিস ইজ হেডিং। কি নিলাম? হেডিং আচ্ছা h1 ট্যাগের ভিতরে। আচ্ছা, jQuery একটা কনসেপ্ট বলি। আমার স্টাইল ট্যাগ কিভাবে কাজ করে? ট্যাগের মধ্যে HTML ট্যাগেই তো স্টাইল কাজ করে নাকি অন্য কিছুতে কাজ করে? ট্যাগের ভিতরে ভাই। HTML ট্যাগে কাজ করে। তো যেহেতু HTML ট্যাগটা ঠিক সেম, jQuery ওই যে HTML ট্যাগেই অ্যাপ্লাই হয়।
যে কোনো HTML ট্যাগে আপনার কি অ্যাপ্লাই হবে? jQuery অ্যাপ্লাই হবে। jQuery অ্যাপ্লাই হবে। তো আমরা h1 ট্যাগে একটা jQuery অ্যাপ্লাই করব। কিভাবে? তো প্রথম হচ্ছে প্রত্যেক ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার থাকে। কি থাকে? স্ট্রাকচার। স্ট্রাকচার। আর স্ট্রাকচার বলতে কি, যেমন HTML এ আসেন, তো HTML এ কি কি থাকে? এটা থাকে না? HTML, তারপর HTML ক্লোজ থাকে কি থাকে না? জি। মানে HTML রুল যেটা, HTML ওপেনিং ক্লোজিং, বডি ওপেনিং ক্লোজিং, এটা হচ্ছে HTML। CSS এর ক্ষেত্রে কি থাকে? সিলেক্টর। CSS এর ক্ষেত্রে কি থাকে? সিলেক্টর, তারপর এভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে কি থাকে? প্রপার্টি, তারপর ক্লোজ দিয়ে কি দেয়? ভ্যালু। এটা কিসের স্ট্রাকচার? CSS এর স্ট্রাকচার সিএসএস। নাকি? জি। জি ভাই। তো ঠিক আপনার jQuery এর স্ট্রাকচার আছে। কি আছে? তো jQuery স্ট্রাকচার কি? প্রথমে একটা ডলার সাইন কি দিতে হবে? ডলার সাইন। তারপর বলতে হবে ডকুমেন্ট, তারপর বলতে হবে রেডি। এই যে ডকুমেন্ট ডট রেডি, যেমন এখানে আছে না ডকুমেন্ট ডট রাইট দেয়, তো jQuery তে কি দেয়? ডকুমেন্ট ডট রেডি। রেডি। আর এখানে একটা ফাংশন দিতে হবে, ফাংশন এভাবে। তাহলে এটা হচ্ছে jQuery এর স্ট্রাকচার। আচ্ছা। মানে এটা মুখস্থ করেন, যাই করেন, এখন আপনার jQuery যা কাজ করবে এতটুকুর ভিতরে কাজ করবে, কিন্তু এটা আপনাকে মাস্ট বি ইমপ্লিমেন্ট করা লাগবে। এটা ছাড়া আপনার jQuery কোড কাজ করবে না। জিনিসটা বুঝছি নাকি না? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা যা jQuery কোড অ্যাপ্লাই করব এর ভিতরে অ্যাপ্লাই করব ডকুমেন্ট ডট রেডি ফাংশন। আচ্ছা, তো যেহেতু আমরা jQuery স্ট্রাকচার দিলাম, এখন আমি এই h1 এর মধ্যে jQuery অ্যাপ্লাই করব। কি করব? jQuery অ্যাপ্লাই হবে। আচ্ছা, jQuery অ্যাপ্লাই হবে। তো jQuery তিন ভাবে কাজ করে। কত ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে সিলেক্টর, আরেকটা হচ্ছে ইভেন্ট, আরেকটা হচ্ছে ফাংশন। কত ভাবে কাজ করে? তিন ভাবে। কি কি? সিলেক্টর, ইভেন্ট, ফাংশন। আচ্ছা, সিলেক্টরের ব্যাপারে বলি। সিলেক্টর হচ্ছে আপনার HTML যে ট্যাগ গুলো আছে সেটা jQuery তে আমরা কি বলবো? সিলেক্টর। সিলেক্টর। আচ্ছা, আর ফাংশন, jQuery তে ফাংশন হচ্ছে এরকম যে ফাংশন ক্রিয়েট করা আছে, জাস্ট আপনি ফাংশন মানে বিল্ট ইন ফাংশন গুলা, মানে আপনার প্রি ডিফাইন্ড মানে ইউজার ডিফাইন্ড ফাংশন কোনো jQuery তে নাই, সবগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন। সবগুলো কি ধরনের ফাংশন? প্রি ডিফাইন্ড ফাংশন। জাস্ট ফাংশন কল করলে রেজাল্ট পাবেন। মানে এখানে ফাংশন শুধু কল সিস্টেম আছে, ক্রিয়েট সিস্টেম নেই। বুঝতে পারছেন? ঠিক আছে জি ভাই। মানে এখানে ফাংশন কল করলে আমি কি পাবো? রেজাল্ট পাবো। কি পাবো? রেজাল্ট পাবো। রেজাল্ট পাবো। আর ইভেন্ট হচ্ছে কোনো ধরনের ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে বলা যাচ্ছে ঘটনা। মানে আমি ধরেন একটা জিনিস ক্লিক করলাম, ক্লিক করলে কিছু একটা হবে, তো কি হবে এটা রেজাল্ট কে দিবে? ফাংশন দিবে। ওকে ভাই, কনসেপ্ট মোটামুটি বুঝছেন যে jQuery কত ভাবে কাজ করে? তিন ভাবে। কি কি? সিলেক্টর, ইভেন্ট, ফাংশন। সিলেক্টর, ইভেন্ট, ফাংশন। আচ্ছা, তো আসেন আমরা h1 এ jQuery অ্যাপ্লাই করি। তাহলে ওই যে কোনো সিলেক্টরে অ্যাপ্লাই করার জন্য ডলার সাইন, প্যারেনথেসিস, সিঙ্গেল কোটেশন আর ওই ট্যাগের নাম। তো একটা কথা মনে রাখবেন, যার আগে ডলার সাইন উল্লেখ পাবেন সেটা হবে সিলেক্টর। কি বললাম? যার আগে ডলার সাইন উল্লেখ থাকবে সেটাই হবে সিলেক্টর। সিলেক্টর। তাহলে তাহলে এখন আমি বুঝতেছি যে jQuery তে সিলেক্টর কোনটা, নাকি? জি ভাই। আচ্ছা, তো আমরা একটা ফাংশন নেব, মানে এখানে সব বিল্ট ইন ফাংশন। তো আমি চাচ্ছি h1 হাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? হাইট। তো এইভাবে কোনো কিছু প্যারেনথেসিস থাকে তাহলে সেটা হচ্ছে ফাংশন, নাকি? এটা যদি প্যারেনথেসিস থাকে তাহলে এটা কি হবে? ফাংশন হবে। কি হবে? ফাংশন। আচ্ছা, আমরা তাহলে রান করি। দেন তো কাজ করছে।
জি ভাই H1 হাইট। হাইট কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা একটা অ্যানিমেশন দিতে পারি। কি দিতে পারি? অ্যানিমেশন আচ্ছা, হাইট হবে কিন্তু 2 সেকেন্ড পরে। কত সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে। দেন ঠিক আছে। আচ্ছা এই ধরনের এক ধরনের অ্যানিমেশন ইফেক্ট। এইটুকু ক্লিয়ার? জি ভাই। মানে জি ভাই। যদি এমটি, আপনাকে বলি, যদি এমটি কিছু পান তাহলে এটা ফাংশন, আর যদি ভ্যালুও থাকে তাহলেও ফাংশন। ঠিক আছে, শুধু আপনাকে আচ্ছা। যে কোয়েরির মধ্যে চিনতে হবে কোনটা সিলেক্টর, কোনটা ইভেন্ট, কোনটা ফাংশন, দেন আপনি ইজিলি কাজ করতে পারবেন। তো সিলেক্টর চেনার উপায় বলে দিছি, যে যার আগে ডলার সাইন সেটা সিলেক্টর। আর ফাংশন চেনার উপায় বলে দিছি, জাস্ট কোনো কিছুর মধ্যে যদি প্যারেন্থেসিস দেখবেন তাহলে সেটা কি ফাংশন। সেটা কি ফাংশন। ফাংশন। ফাংশন ইভেন্ট কোনটা? ইভেন্ট একটু পরে দেখাচ্ছি। আমরা একটা ফাংশন শিখলাম কি নামে? হাইড নামে। হাইট দেখেন এখানে সব বিল্ট ইন ফাংশন, যেটা বললাম। হাইড কি এটা কি আমার বানানো নাকি বাই ডিফল্ট কল দিছি কাজ করছে? বাই ডিফল্ট। বাই ডিফল্ট। আচ্ছা, তাহলে এখন আসি স্টাইল, একটা ট্যাগ নেই স্টাইল ইন্টারনালি। আচ্ছা ভাই, হ্যাঁ, আমরা যে ওখানে হাইট ফাংশনটা ইউজ করলাম, ওইটাতে আমরা দেখলাম যে হচ্ছে হেডিংটা নিচ থেকে উপরে মানে নাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি ওই যে নাই হয়ে যাওয়াটাকে কাস্টমাইজ করতে চাই, সেটাকেই করতে পারবো নাকি এটা যেমন সেম? কি রকম কাস্টমাইজ করতে চান? মানে আমি যদি সাপোজ চিন্তা করি যে লেখাটা উপর থেকে নিচে শেষ হবে বা সাইড থেকে করতে ডান পারবেন। থেকে বাম পাশে, ওই কাস্টমাইজটা করা যাবে তো না? হ্যাঁ, পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা H1 এটা আপাতত কমেন্ট দিয়ে রাখি। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে বেসিক। সেটা কি করতেছে? বেসিক। আচ্ছা, আমরা একটা ফাংশন শিখলাম হাইড নামে, আর একটা ফাংশন, যেমন আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে H1 এ যে CSS আমি বলে দিলাম ডিসপ্লে নান। কি বলে দিলাম? ডিসপ্লে নান। ডিসপ্লে নান। তাহলে কি কিছু শো করতেছে? না, শো করবে না তো। CSS এ নান করে দিলাম, কিন্তু আমি যে কোয়েরিতে কি করব? ডলার সাইন ডিসপ্লে H1, এখানে একটা ফাংশন আছে শো নামে। কি নামে? শো। শো। একটা হাইড, একটা শো। আচ্ছা রিলোড দেন, দেখেন ও মানে সিএসএস এর কোডিং গুলো ব্লক করা যাবে? হ্যাঁ, তো যে করে দিলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই। তাহলে সিএসএস এ যেটা নান করছে এটা আমরা অ্যানিমেটেড আকারে কার মাধ্যমে শো করাতে পারতেছি? jQuery। jQuery। তো দেখেন আমরা আর একটা ফাংশন নাম শিখলাম কি? শো। শো ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, ফাইনাল যেটা করব বাদ বাকি কালকে। আচ্ছা, তো সেটা হচ্ছে আমরা এখানে বললাম ডলার সাইন H1। কি বললাম? H1 যদি কি হয়? হেডার ট্যাগ যদি ক্লিক হয় নাকি? যদি কি হয়? ক্লিক হয়। ক্লিক হয়। ক্লিক করলে কি হবে? একটা ফাংশন কাজ করবে। কি কাজ করবে? ফাংশন কাজ করবে। সেখানে বললাম অ্যালার্ট আচ্ছা, এটা বোঝাচ্ছে কি করলাম। আচ্ছা, আর এখানে আমি আচ্ছা, তো কি বলছিলাম, এটা যদি ক্লিক করি, ক্লিক করলে কি কাজ করতেছে? অ্যালার্ট শো হচ্ছে একটা। অ্যালার্ট শো হচ্ছে। তো দেখেন এখানে আমরা একটা ইভেন্ট ইউজ করছি। কি ইউজ করছি? ইভেন্ট। ইভেন্ট কোনটা এখানে? ক্লিক ইভেন্ট। ক্লিক ক্লিক ইভেন্ট। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কেমনে এটা ইভেন্ট? এটার ইভেন্টের নাম দেওয়া আছে। সহজ হিসাব মনে করবেন যে যদি এরকম থাকে,
সেটাকে কি বলবো? সিলেক্টর। সিলেক্টর। সেটাকে কি বলবো? সিলেক্টর নাকি? যদি এভাবে কোনো কিছু জি থাকে ভাই। তাহলে নেম, ঠিক আছে? ফাংশন তাহলে সেটাকে কি বলবো? ফাংশন ফাংশন। আচ্ছা, আর যদি এইভাবে থাকে নেম, তাহলে কোনো ধরনের নেম ইভেন্ট। আবার এর ভিতরে ফাংশন লেখাটা থাকবে। আচ্ছা, তাহলে এটা ইভেন্ট কোনো? এটা হচ্ছে ইভেন্ট। দেখেন আপনাদের সিলেক্টর, ইভেন্ট, ফাংশন চিনার উপায়টা বলে দিলাম। যেমন নেমও তো, কারণ আমি বলছি প্যারেন্থেসিস থাকলেই ফাংশন নাকি? জি ভাই। কিন্তু প্যারেন্থেসিস এর ভিতরে যদি ফাংশন লেখা থাকে তাহলে সেটা কি হবে? ইভেন্ট। ইভেন্ট, সহজ হিসাব। আর যদি ফাংশন লেখা না থাকে, কোনো ভ্যালু থাকে, তাহলে ওটা ফাংশন। কিন্তু যদি ফাংশন কথাটা লেখা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ইভেন্ট। ইভেন্ট। ক্লিয়ার জিনিসটা? জি। যেমন ভাই কি শুধু ফাংশনেই লেখা থাকবে না অন্য কিছু থাকবে? ফাংশনই লেখা থাকবে। ফাংশনে লেখা থাকে। যেমন আমরা উপরে স্ট্রাকচারেই ম্যানেজমেন্ট করি, আমরা ডকুমেন্টটাকে সিলেক্টর বলতে পারি, পারি কি পারি না? পারি। কিন্তু রেডিকে কি বলবো? কোনো ইভেন্ট। ইভেন্ট। কেন ইভেন্ট বলবো? কারণ এটার প্যারেন্ট মানে পরে ফাংশনটা আছে হ্যাঁ, সহজ প্যারেন্থেসিসে। হিসাব। তাহলে এই হচ্ছে যে কোয়েরির একটা মেন, যে সিলেক্টর, ইভেন্ট আর ফাংশন। ক্লিয়ার? ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তাহলে জি একটা ভাই। তাহলে একটা একটা দেখি আপনাদের কিরকম। ইউএল। আচ্ছা দেখেন এখানে কিছু যে কোয়েরি ইউজ করা আছে, দেখতেছেন? জি ভাই। আচ্ছা এখানে বলেন তো এই সিলেক্টর কোনটা, ফাংশন কোনটা? এখানে তো অনলি ভাই ফাংশনটা ইউজ করছি। ওটা হচ্ছে স্ট্রাকচার, ওটা বাদ দেন। আচ্ছা আচ্ছা। তো ভাই ড্রাগে বলে সিলেক্টর কোনটা, ফাংশন কোনটা? প্রথমটা সিলেক্টর, পরেরটা ফাংশন। ফাংশন। দেখেন এই যে চিনলেন না, এই যে এটা হচ্ছে চিনার উপায়। তো সিলেক্টর ফাংশন চিনলে আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা। বুঝতে পারছি? জি। তো যাক, এটা এখন না, এটা লাস্টের দিকে দেখাবো। জাস্ট আমার মেন কনসেপ্ট ছিল যে এইটাই, যে আপাতত যে কোয়েরি তিনটা জিনিস। তাহলে কি কি শিখলাম? যে কোয়েরি স্ট্রাকচার কি শিখলাম? যে কোয়েরি স্ট্রাকচার। স্ট্রাকচার। তারপর দুইটা ফাংশন শিখলাম। এখানে আরেকটা ইভেন্ট আছে, একটা ক্লিক ইভেন্ট আছে, আর একটা হচ্ছে ডাবল ক্লিক। মানে একটা হচ্ছে ডাবল ক্লিক করলে একই কাজ, মানে ক্লিক, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক। ভাই হবার কোনো ইভেন্ট হয় না? হ্যাঁ হয়। আচ্ছা। তো তো দেখেন দুইটা ফাংশন শিখছি আর দুইটা ইভেন্ট শিখলাম নাকি? জি ভাই। তাহলে কি কি শিখলাম? যে কোয়েরি স্ট্রাকচার, তারপর সিলেক্টর, ইভেন্ট, ফাংশন, তারপর দুইটা ফাংশন শিখলাম, হাইড এন্ড শো, আর এটার একটা মেজারমেন্টটা শিখলাম, মানে টাইম। আরেকটা শিখলাম ইভেন্ট কি, ইভেন্ট দুইটা শিখলাম, একটা ক্লিক আর একটা শো। ডাবল ক্লিক। ও সরি, ডাবল ক্লিক। এটুকু ক্লিয়ার? জি ভাই। দেখেন এটার মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে আজকে ক্লাস শেষ করে দেই। নাই?